হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমেরিকার মায়ামি শহরের একটা পরিত্যক্ত বাড়িতে লোকানো ছিল ড্রাগস মাফিয়াদের $20 মিলিয়ন বেশি অ্যামাউন্ট, যেটা ভারতীয় টাকায় 181 কোটি 74 লক্ষ টাকার সমান, আর বাংলাদেশি টাকায় 244 কোটি 50 লক্ষ টাকার সমান। এই বিশাল পরিমাণ টাকার ওপরে বেশ কিছু ঘুষখোর পুলিশ অফিসার আর মাফিয়া দুজনেরই নজর ছিল। কিন্তু ভাগ্যক্রমে এই টাকাটা পেয়ে যায় একজন 25 বছর বয়সী মেয়ে। যদিও এর জন্য ওই মেয়েটাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল। আর আজকের ভিডিওতে আমরা সেই ঘটনার সম্পূর্ণ সত্যি কাহিনীটা দেখব। 2026 সালে মুক্তি পাওয়া এই সিনেমার নাম দ্য রিপ, যার IMDb রেটিং 6.9। তো গল্পটা শুরু হয় আমেরিকার মায়ামি শহর থেকে। সেখানেই আমরা জ্যাকি নামের এই মেয়েটাকে দেখতে পাই। জ্যাকি মায়ামি পুলিশের একটা স্পেশাল নার্কোটিক্স ডিপার্টমেন্টে কাজ করত। ওদের ইউনিটের কাজ ছিল শহরের বিভিন্ন জায়গায় থাকা ড্রাগস মাফিয়াদের ঠিকানায় ছাপা মেরে সেখান থেকে তাদের বেআইনি ড্রাগস, বন্দুক আর টাকা উদ্ধার করে নিয়ে আসা। এক রাতে জ্যাকি যখন নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিল, তখন একটা আননোন নাম্বার থেকে একটা মেয়ে ওকে কল করে একটা বিশেষ জায়গার ঠিকানা জানায়। ফোনের ওপার থেকে ওই মেয়েটা জানায় এই জায়গায় ড্রাগস মাফিয়াদের বেশ অনেকটা বেআইনি টাকা লুকানো আছে। তুমি তাড়াতাড়ি করে তোমার টিম নিয়ে গিয়ে ওই জায়গা থেকে সমস্ত টাকা উদ্ধার করে নিয়ে আসো। এখন জ্যাকি ওই মেয়েটার সাথে কথা বলে যখন নিজের গাড়ির থেকে বাইরে বেরোয়, তখনই হঠাৎ করে দুজন মুখোশ পরা লোক ওর দিকে গুলি চালিয়ে ওর ওপরে হামলা করতে শুরু করে দেয়। এই ঘটনায় জ্যাকির গায়ে একটা গুলি লেগে ও বেশ ভালো মতন আহত হয়ে যায়। এখন জ্যাকি খুব ভালোভাবেই বুঝতে পারে ওই লোক দুজন ওকে মেরে ওর কাছ থেকে সেই গোপন টাকার ঠিকানাটা জানতে এসেছে। সেজন্য এখন জ্যাকি তাড়াতাড়ি করে নিজের মোবাইলে বেশ কিছু একটা টাইপ করে সেই মোবাইলটাকে পাশে নদীর জলের মধ্যে ফেলে দেয়। আর তারপর ও নিজের বন্দুক বের করে ওই দুজন মুখোশ পরা লোকের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনায় জ্যাকি মারা যায়। এখন জ্যাকি খুন হওয়ার পর থেকেই শহরের সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট খুবই অ্যাক্টিভ হয়ে গেছিল। ওর খুনের এই রহস্য সমাধানের দায়িত্ব দেওয়া হয় দুজন FBI এজেন্টকে। এখন ওই দুজন FBI এজেন্ট এই ঘটনা নিয়ে সমস্ত রকমভাবে তদন্ত করতে শুরু করে। এমনকি ওরা জ্যাকির অফিসে গিয়ে ওর সমস্ত সঙ্গীদেরকেও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আর এখানেই আমরা জ্যাকির পুরো টিমকে দেখতে পাই। ওর টিমে টোটাল 5 জন সদস্য ছিল, যাদের মধ্যে থেকে এই ছেলেটার নাম ছিল জেডি, এর নাম হলো মাইক, এই মেয়েটার নাম নোমা, আর এর নাম হলো লোলো, আর সবশেষে এনার নাম হলো ডেন। জ্যাকি মারা যাওয়ার পর এখন ডেনই ছিল এদের পুরো টিমের ইনচার্জ। এখন জ্যাকির খুনের রহস্য সমাধান করার জন্য ওই FBI এজেন্টরা এক এক করে এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ওই FBI এজেন্টদের মনে হচ্ছিল জ্যাকির নিজের টিমের মধ্যে থেকেই কেউ হয়তো ওকে খুন করেছে, কারণ নিজেদের কাজের জন্য এদেরকে মাঝে মাঝেই ড্রাগস মাফিয়াদের আড্ডা থেকে তাদের বেআইনি ক্যাশ টাকা নিয়ে আসতে হতো। আর এরা চাইলে সেই টাকাগুলোকে অফিসে জমা না করে সেগুলোকে নিজেদের মতন চুরি করতে পারত। আর সেজন্যই এখন ওই FBI এজেন্টদের মনে হচ্ছিল ওই বেআইনি টাকাগুলো চুরি করার জন্য হয়তো এদের টিমের মধ্যে থেকেই কেউ জ্যাকিকে মেরে ফেলেছে। যদিও এই কথা শুনে জেডি প্রচণ্ড রেগে গিয়ে ওই FBI এজেন্টদের মধ্যে থেকে একজনের সাথে মারামারি করতে শুরু করে দেয়। আর এখান থেকেই আমরা জানতে পারি জেডি এখন যার সাথে মারামারি করছিল সেই FBI এজেন্টটা হলো ওর নিজের ভাই। যদিও ওদের মারামারি দেখে খুব ভালোভাবেই বোঝা যায় ওদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। এখন নিজের ভাইয়ের কথাগুলো শোনার পর জেডি আর ডেন ওদের দুজনেরই মনে হতে লাগে হয়তো সত্যি সত্যি ওদের টিমের মধ্যে থেকেই কেউ বিশ্বাসঘাতকতা করে জ্যাকিকে মেরে ফেলেছে। এই ঘটনার কিছুক্ষণ পর এরা সবাই নিজেদের অফিসের বাইরে বসে নিজেদের মধ্যে গল্প করছিল। সেখানেই আমরা এদের সাথে নিক্স নামের এই লোকটা আর তার পুরো টিমকে দেখতে পাই। নিক্স আর তার পুরো টিম DEA এজেন্ট ছিল, আর নিক্স ছিল তাদের ক্যাপ্টেন। DEA এর ফুল ফর্ম ছিল ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। ডেন আর জেডিদের মতন এদেরও কাজ ছিল শহরের বিভিন্ন জায়গা থেকে ড্রাগস মাফিয়াদেরকে গ্রেফতার করে তাদের বেআইনি ড্রাগসগুলোকে উদ্ধার করে নিয়ে আসা। আর বেশিরভাগ ক্ষেত্রেই এদের দুজনের টিমকে একসাথে কাজ করতে হতো। পার্থক্য শুধু এইটুকু ছিল, ডেন আর জেডির টিম ছিল মায়ামি স্টেট পুলিশের আন্ডারে, কিন্তু DEA সরাসরি ফেডারেল লয়ের আন্ডারে পড়ত। আর কর্মসূত্রে এই দুটো টিমের মধ্যেই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। এখন এরা সবাই যখন অফিসের বাইরে বসে নিজেদের মধ্যে গল্প করছিল, তখন অন্যদিকে ডেন অফিসের মধ্যে বসে বসে নিজের ফোনে একটা মেসেজ দেখছিল, যেখানে একটা বিশেষ জায়গার ঠিকানা লেখা ছিল। আর সেই একই সাথে লেখা ছিল ওই জায়গায় মাফিয়াদের বেশ কিছু বেআইনি টাকা লুকানো আছে, কিন্তু সেই টাকার অ্যামাউন্টটা কত সেই ব্যাপারে ওখানে কিছুই বলা ছিল না। প্রথমের দিকে এই মেসেজটা দেখার পর ডেন যেন খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ও নিজের পুরো টিমকে জানায় আমি গোপন সূত্রে একটা বিশেষ জায়গার টিপ পেয়েছি, সেখানে নাকি মাফিয়াদের অল্প কিছু টাকা লুকানো আছে, তাই আমাদেরকে এখনই সেই জায়গায় গিয়ে ওই টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসতে হবে। এই কথা বলেই ও নিজের পুরো টিমকে নিজের সাথে যাওয়ার জন্য তৈরি হতে বলে দেয়।
কিন্তু রাস্তায় যাওয়ার পথে ও নিজের এক একজন টিম মেম্বারকে ওই টাকার ব্যাপারে এক এক রকম কথা বলে। এই যেমন ও নুমাকে বলে, আমি জানতে পেরেছি ওই জায়গায় $2.5 লাখ লোকানো আছে। লোলোকে বলে 75,000, মাইককে বলে $1.5 লাখ, আর জেডিকে জানায় ওখানে $3 লক্ষ লোকানো আছে। ডেন এখানে ওর সমস্ত টিম মেম্বারের সাথে মিথ্যে কথা কেন বলছিল সেই ব্যাপারে আমরা কিছুই বুঝতে পারি না, কিন্তু এই জিনিসটাই গল্পের শেষে গিয়ে সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। এর কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই নিজেদের গাড়ি নিয়ে সেই বিশেষ ঠিকানায় পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর জানা যায় ডেনের কাছে যে জায়গায় টিপ এসেছিল সেই বাড়িতে ডেজি নামের এই মেয়েটা একা একা থাকে। এখন জেডি আর ডেন মিলে ডেজিকে বলে, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি তোমার এই বাড়িতে নাকি বেশ অনেকটা ড্রাগস লোকানো আছে, তাই আমরা তোমার ঘরের তল্লাশি নিতে চাই। আসলে যেহেতু এদের কাছে আইনতভাবে এই ঘর সার্চ করার কোনো অনুমতি ছিল না, তাই ওরা ড্রাগসের অজুহাত দিয়েই ডেজির ঘরে ঢোকার চেষ্টা করে। যদিও প্রথমের দিকে ডেজি কোনোভাবেই এদেরকে ঘরের ভিতরে আসতে দিতে চাইছিল না, কিন্তু এরা সবাই ডেজিকে ড্রাগস আর পুলিশের ভয় দেখিয়ে ওর ঘরের মধ্যে ঢুকে পড়ে। এখন ওরা নিজেদের সাথে নিয়ে আসা একটা বিশেষ ট্রেন্ড কুকুরের সাহায্যে ওর পুরো ঘরের তল্লাশি নিতে শুরু করে। দেখা যায় ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই ওই কুকুরটা ওপরের ঘরে উঠে ছাদের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করছে, যেটা দেখে ডেজি একটু হাসতে হাসতে বলে, তোমাদের কুকুরটা হয়তো পাগল হয়ে গেছে, আমার ঘরের মধ্যে কোথাও কোনো ড্রাগস নেই। যেটা শুনে ডেন বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আমাদের এই কুকুরটাকে ড্রাগস না, টাকার গন্ধ শোকার জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে, আর আমরা তোমার এই ঘরের মধ্যে বেআইনি টাকা খোঁজার জন্য এসেছি। এই কথাটা শোনার সাথে সাথেই ডেজি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন দেখা যায় ওই ঘরের ছাদের ওপরেই একটা লুকানো গোপন ঘর রয়েছে, আর সেখানে ওঠার জন্য একটা বিশেষ ধরনের সিঁড়ি রয়েছে। এখন ডেন আর জেডি তাড়াতাড়ি করে সেই গোপন ঘরের মধ্যে ঢুকে পড়ে। সেখানে যাওয়ার পর দেখা যায় ওই নতুন ঘরটা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো রয়েছে, আর ওই ঘরের চারিদিকে নতুন রং করা হয়েছিল, অথচ নিচে পুরো বাড়ির সমস্ত ঘরগুলো নোংরা আর অগোছালো অবস্থায় পড়েছিল, যেটা দেখে এখন ডেন আর জেডির খুবই সন্দেহ হয়। এখন এই ঘরের মধ্যে চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে ডেন আর জেডি ওই ঘরের দেয়ালের পিছন থেকে একটা বিশেষ ধরনের গোপন জায়গা খুঁজে পায়, যে জায়গাটায় বেশ অনেকগুলো লাল রঙের বালতি লোকানো ছিল। এখন মাইক একটা বড় হাতুড়ি দিয়ে ওই ঘরের দেয়াল ভেঙে ভিতরে লুকিয়ে রাখা সমস্ত বালতিগুলোকে বাইরে বের করতে শুরু করে। আর সেই সময়ের মধ্যে ডেন আর জেডি ডেজিকে প্রশ্ন করে, তুমি এখনো আমাদেরকে সত্যি কথাটা বলো, ওই জায়গায় কি লোকানো আছে? তখন ডেজি বলে, আমি কিছুই জানি না, আর আমি ওপরের ওই ঘরটাতেও কখনো যাইনি। যেটা শুনে ডেন বলে, তোমার নিজের বাড়িতে কি লোকানো আছে তুমি নিজেই জানো না? ওখান থেকে যদি কোনো বেআইনি জিনিস পাওয়া যায় তাহলে তো এখন তোমাকে জেলে যেতে হবে। যেটা শুনে ডেজি বলে, এটা তো আমার বাড়ি না, এটা আমার গ্র্যান্ডমার বাড়ি, উনি মারা যাওয়ার কিছু মাস আগে থেকেই আমি এখানে এসে থাকছি, আর যেহেতু এই বাড়িটা আমার নামে নেই তাই এখানে যাই পাওয়া যাক না কেন তার জন্য আইনতভাবে আমার কোনো রকম শাস্তি হবে না। এখানে ডেজির কথা শুনে খুব ভালোভাবেই বোঝা যায় ও ইচ্ছা করেই কিছু একটা লুকানোর চেষ্টা করছে। অন্যদিকে মাইক এতক্ষণে ওই গোপন ঘরের দেয়াল ভেঙে ভিতরে লুকিয়ে রাখা সমস্ত লাল বালতিগুলোকে বাইরে বের করে আনে, কিন্তু এখন এই বালতিগুলোকে খোলার সাথে সাথেই এরা প্রচণ্ড অবাক হয়ে যায়। দেখা যায় এক একটা বালতির মধ্যেই বিশাল বিশাল পরিমাণ টাকা লুকানো আছে। এখন ডেন হিসাব করে দেখে ওখানে একটা বালতির মধ্যেই প্রায় $1.4 মিলিয়ন ছিল, আর ওখানে এইরকম ধরনের আরো 14টা বালতি ছিল, যার মানে ওখানে 20 থেকে $22 মিলিয়ন অ্যামাউন্ট থাকার সম্ভাবনা রয়েছে। এখন একসাথে এত বিশাল পরিমাণ টাকা দেখে এরা প্রত্যেকেই খুবই ঘাবড়ে গেছিল। এই মুহূর্তে ওদের কি করা উচিত ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না। যেহেতু এখানে ডেন ওদের পুরো টিমের ইনচার্জ ছিল, তাই এখন সমস্ত ডিসিশন ওকেই নিতে হবে। এখন ও জেডিকে বাদ দিয়ে বাকি সবাইকেই নিচের ঘরে গিয়ে অপেক্ষা করতে বলে, তবে ওখান থেকে নিচে যাওয়ার আগেই ও সবার কাছ থেকে তাদের পার্সোনাল ফোনগুলো নিয়ে নেয়, যাতে কেউই এখন বাইরে কাউকে কল করে এই টাকার ব্যাপারে কিছুই জানাতে না পারে। যেহেতু এখানে একসাথে এতটা পরিমাণ টাকা ছিল, তাই ডেন যেন এখন কোনোভাবে কাউকেই বিশ্বাস করতে পারছিল না। ওর মনে হচ্ছিল এই বিশাল পরিমাণ টাকার জন্য ওদের টিমের মধ্যে থেকেই যে কেউ ওদের সঙ্গে উল্টোপাল্টা করতে পারে। ডেন এখানে বাকি সবার কাছ থেকে তাদের মোবাইলগুলো নিয়ে নিলেও জেডির কাছ থেকে তার ফোনটা আর নেয় না, কারণ ডেন আর জেডি খুবই ভালো বন্ধু ছিল, আর ওরা একে অপরকে খুবই বিশ্বাস করত। এখন এই মুহূর্তে ওদের কি করা উচিত সেই বিষয়টা নিয়ে জেডি আর ডেন নিজেদের মধ্যে আলোচনা করছিল। জেডি বলে, আমাদের এখনই এই টাকাগুলো নিয়ে এখান থেকে আমাদের অফিসে ফিরে যাওয়া উচিত, কারণ এই টাকাগুলো যে মাফিয়াদের, তারা যদি কোনোভাবে জানতে পারে আমরা এখন এই জায়গায় তাদের টাকাগুলো বাজেয়াপ্ত করার জন্য এসেছি, তাহলে তারা আমাদেরকে মেরে এই টাকাগুলো নেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। কিন্তু ডেন বলে, না, আমি সম্পূর্ণ নিয়ম মেনে কাজ করতে চাই। নিয়ম অনুযায়ী যে জায়গাতে বেআইনি টাকা খুঁজে পাওয়া যায় সবার আগে সেই জায়গাতেই সেই টাকাগুলোকে গুনে তারপর সেগুলোকে অফিসে নিয়ে যেতে হয়। তাই আমি সবার আগে এই বাড়িতেই সমস্ত টাকাগুলোকে গুনে তার একটা হিসাব তৈরি করতে চাই।
যাতে কেউ কোনোভাবেই এখান থেকে একটা টাকাও সরাতে না পারে। আর তাছাড়া এমনিতেই আমাদের ডিপার্টমেন্টের ওপরে বদনাম আছে, আমরা নাকি টাকা চুরি করি। তাই আমি এখন কোনোরকমভাবেই কোনো ঝুঁকি নিতে চাইছি না। সমস্ত টাকা গোনা না পর্যন্ত আমরা এখান থেকে বাইরে বেরোতে পারবো না। যেটা শুনে জেডি বলে, ঠিক আছে, তাহলে আমি আমাদের হেডকোয়ার্টারে ফোন করে এই ব্যাপারটা জানিয়ে দেই, যাতে আমাদেরকে সাহায্য করার জন্য এখানে বেশ কিছু লোক পাঠানো হয়। ডেন বলে, না, আমি এখন কাউকেই বিশ্বাস করতে পারছি না। একবার এই খবরটা বাইরে গেলে সেটা যে কোথা থেকে কোথায় ছড়িয়ে যাবে তার কোনো ঠিক নেই। তাই আমি চাইছি যতক্ষণ না অবধি আমরা আমাদের কাজ মিটিয়ে এখান থেকে অফিসে ফিরছি, ততক্ষণ অবধি যেন এই টাকার খবরটা এখান থেকে বাইরে না বেরোয়। এখন জেডি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে এই কথাটায় রাজি হয়ে যায়। এরপর এরা সবাই ওই বাড়ির গ্যারেজে বসে সমস্ত টাকাগুলো গুনতে শুরু করে। তখন পাশের থেকে ডিজি বলে, তোমরা কিন্তু খুবই ভুল করছো। তোমাদের যতটা ইচ্ছে টাকা নিয়ে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু তোমরা যদি এই জায়গায় বেশিক্ষণ থাকো তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই বিপদ অনেক বেড়ে যাবে। ডেজি এই কথাটা বলতে না বলতেই বাইরের রাস্তা থেকে ওদের বাড়ির দিকে একটা পুলিশের গাড়ি এগিয়ে আসতে শুরু করে, যেটা দেখে এখন ডেন আর জেডি বাড়ির বাইরে ওই পুলিশদের সঙ্গে কথা বলার জন্য চলে যায়। এখন দেখা যায় ওখানে টোটাল 2জন পুলিশ ছিল। এখন ওই পুলিশরা বলে, আমরা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি গলির শেষে এই বাড়িটার সামনে বেশ অনেকক্ষণ ধরেই অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা দেখে আমাদের একটু সন্দেহ হয়েছে, তাই আমরা খোঁজ খবর করার জন্য এসেছি। ডেন বলে, এগুলো আমাদের গাড়ি, আর আমরা হলাম স্পেশাল পুলিশ, আমরা একটা বিশেষ মিশনের জন্য এখানে এসেছি। তখন ওই পুলিশগুলো বলে, তাহলে এই মিশনের ব্যাপারে আগে থেকে আমাদের লোকাল থানাকে কিছু জানানো হয়নি কেন? ডেন বলে, কারণ এটা খুবই সিক্রেট একটা মিশন, তাই এই ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি। এখানে কথা বলতে বলতেই জেডি একজন পুলিশের মুখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি। তোমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টকে তো ঘুষ নেওয়ার জন্য বেশ কিছুদিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। যেটা শুনে ওই পুলিশটা একটু ঘাবড়ে গিয়ে বলে, না না, আপনাদের হয়তো কোনো একটা ভুল হচ্ছে। আর এই কথাটা বলতে বলতেই ওই পুলিশ দুজন খুবই রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে ওই পুলিশ দুটো চিৎকার করতে করতে এদেরকে বলে, আজ রাতে তোমরা সাবধানে থেকো, তোমাদের ওপরে খুবই বড় বিপদ আসতে চলেছে। ওরা চলে যাওয়ার পর জেডি বলে, আজ থেকে বেশ কিছু মাস আগে এদের পুরো পুলিশ ডিপার্টমেন্টকেই ঘুষ নেওয়ার জন্য সাসপেন্ড করা হয়েছিল, আর তাদের মধ্যে থেকে বেশ কিছু পুলিশকে অন্য থানায় ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। আমার মনে হচ্ছে এরা সবাই এখনও লুকিয়ে লুকিয়ে অনেক বেআইনি কাজ করে, আর এদের হয়তো মাফিয়াদের সঙ্গেও যোগাযোগ আছে। আর আজকে আমাদের এখানে আসার খবরটাও ওরা হয়তো মাফিয়াদেরকে জানিয়ে দেবে। এই কথা শুনে ডেন এতটাই ঘাবড়ে যায় যে ও নিজের সমস্ত টিম মেম্বারদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরে বন্দুক হাতে নিয়ে লড়াইয়ের জন্য তৈরি থাকতে বলে, কারণ ওর মনে হচ্ছিল এতগুলো টাকার জন্য আজ রাতে হয়তো ওদের ওপরে কোনো বড় বিপদ আসতে চলেছে। এদিকে টাকা গোনার সময় এদের একটা সমস্যা দেখা দেয়। এখানে এতটা বেশি পরিমাণ টাকা ছিল যে সেই সমস্ত টাকাগুলোকে গুনে উঠতে গেলে এদের বেশ অনেকদিন সময় লেগে যাবে। এখন ডেন লক্ষ্য করে ওই বালতির মধ্যে বেশ অনেকগুলো টাকার বেশ কিছু বান্ডিল তৈরি করে সেগুলোর গায়ে একটা করে নাম্বার লেখা আছে, এই যেমন $1.5 বা $2.5 এই রকম। এখন ডেন বলে, এখানে যে টাকাগুলোর গায়ে নাম্বার লেখা আছে আমরা সেগুলোকে বাদ দিয়ে বাকি টাকাগুলোর একটা হিসাব তৈরি করব, তাহলে আমাদের এই কাজটা শেষ করতে অনেক কম সময় লাগবে। এখানে এই কথাগুলো বলতে বলতে একটা সময় ডেন হাসতে হাসতে বলে, এখানে এত পরিমাণ টাকা দেখে আমার মনে হচ্ছে এই টাকাগুলোকে গোনার চেয়ে এগুলোকে চুরি করাই যেন বেশি সহজ। এখানে ডেনের এই কথাগুলো শুনে আর ওর হাবভাব দেখে জেডির যেন ওকে একটু সন্দেহ হয়। এখন ডেন নুমা আর লোলোকে ওই টাকাগুলো গোনার দায়িত্ব দেয়, আর মাইককে ওই বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে পাহারাদারি করতে বলে। কিন্তু বাইরে যাওয়ার সাথে সাথেই মাইক লুকিয়ে লুকিয়ে নিজের কাছে থাকা একটা গোপন বার্নার ফোনের সাহায্যে চিফ নামের একটা লোককে এসএমএস করে এখানে থাকা এই সমস্ত টাকার ব্যাপারে জানিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ডেন আর জেডি আরও একবার ডেজিকে ভালো করে জিজ্ঞাসাবাদ করছে। এখন ডেজি অবশেষে এদের সামনে সমস্ত সত্যি কথা স্বীকার করে নেয়। ডেজি বলে, বেশ কিছু ড্রাগস মাফিয়ারাই আমার এই বাড়িতে টাকা লুকিয়ে রেখেছে, আর তাদের এই টাকাগুলোকে সামলে রাখার জন্য তারা প্রতি মাসে আমাকে বেশ কিছুটা করে টাকা দেয়, কিন্তু আমি কখনোই ওই মাফিয়াদের মুখ দেখিনি। ওরা মাঝে মাঝেই আমাকে আননোন নাম্বার থেকে কল করে বেশ কিছু সময়ের জন্য আমাকে আমার বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে বলে, আর সেই সময়ের মধ্যে তারা আমার বাড়িতে এসে নিজেদের মতন টাকা রেখে বা নিয়ে যায়। আর সেই মাফিয়ারা আমাকে আগে থেকেই বলে রেখেছিল যদি এই টাকার খোঁজ করতে করতে কখনো কোনো পুলিশ এই বাড়িতে এসে পৌঁছায় তাহলে ওই পুলিশরা যেন নিজেদের ইচ্ছা মতন যতটা খুশি টাকা নিয়ে এখান থেকে চলে যায়, কিন্তু ওরা যেন এই জায়গায় বেশিক্ষণ থেকে আমাদের কাজের ক্ষতি না করে। এখন এই কথাগুলো শোনার পর ডেন নিজেদের পুলিশ সার্ভারে ডেজির প্রোফাইলটা সার্চ করতে থাকে, আর সেখান থেকেই ও জানতে পারে ডেজি একজন পুলিশ ইনফরমেন্ট ছিল, মানে ও পুলিশের গুপ্তচর ছিল। ও লুকিয়ে লুকিয়ে পুলিশকে কল করে নিজের আশেপাশে ঘটে যাওয়া অপরাধের ব্যাপারে জানিয়ে দিত। একটা সময় ডেজির এক্স বয়ফ্রেন্ড ড্রাগস সাপ্লাই করত,
কিন্তু একদিন ডেজি নিজেই পুলিশকে কল করে ওর বয়ফ্রেন্ডকে ধরিয়ে দেয়। এখন পুলিশের সার্ভার থেকে এই কথাগুলো জানার পর ডেন আর জেডির মনে হতে লাগে ডেজি হয়তো নিজেই গোপনভাবে পুলিশকে কল করে এখানে থাকা এই সমস্ত টাকার ব্যাপারে জানিয়ে দিয়েছে। কারণ ফ্লোরিডার নিয়ম অনুযায়ী যদি কেউ পুলিশকে কোনো বেআইনি টাকার সন্ধান দেয় তাহলে সেই মানুষটাকে পুরস্কার হিসাবে ওই পুরো টাকার 20% অ্যামাউন্ট দেওয়া হয়। আর সেই রকমটা হয়ে থাকলে ডেজি এখান থেকে প্রায় $4 মিলিয়ন বেশি অ্যামাউন্ট পুরস্কার হিসেবে পেয়ে যাবে। এরা সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই ওই বাড়ির ল্যান্ড ফোনে একটা কল আসে। এখন জেডি কলটা রিসিভ করার পর ফোনের ওপার থেকে একজন ভারী গলায় বলে ওঠে, আগামী 30 মিনিটের মধ্যে তোমরা ওই বাড়িটা খালি করে ওখান থেকে চলে যাও, না হলে তোমরা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবে। তোমরা ওখানে যত টাকা থাকার খবর পেয়েছিলে সেই টাকাটা নিয়ে বাকি টাকাগুলো ওখানে রেখে চলে যাও। মাত্র $1.5 লক্ষ জন্য তোমরা আজ রাতে তোমাদের কোনো সঙ্গীর জীবন নষ্ট করো না। এই কথা শুনে জেডি প্রচন্ড অবাক হয়ে যায়। এখন ও ডেনকে পাশের একটা ফাঁকা ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে, তুমি আমাকে বলেছিলে তুমি নাকি এখানে $3 লক্ষ থাকার খবর পেয়েছো, অথচ এখানে আসার পর দেখা যায় তোমার বলা টাকার চেয়ে এখানে অনেক বেশি পরিমাণ টাকা রয়েছে। অন্যদিকে আবার ফোনের মধ্যে ওই লোকটা আমাকে বলল মাত্র $1.5 লক্ষ জন্য কারো জীবন নষ্ট না করতে। এখানে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এখানে এত টাকা থাকা সত্ত্বেও ফোনের মধ্যে ওই লোকটা মাত্র $1.5 লক্ষ কথা কেন বলল? আর তাছাড়া তুমি আমাকে যে অ্যামাউন্টটা বলেছিলে সেটার সাথে এখানে থাকা টাকার অ্যামাউন্টটা কোনোভাবেই মিলছে না। তুমি কি আমাকে কোনোভাবে মিথ্যে কথা বলে আমার থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছো? ডেন বলে, না না, একদমই না। জেডি বলে, ঠিক আছে, তাহলে এখানে টাকা থাকার ব্যাপারে তুমি যে টিপটা পেয়েছিলে সেটা আমাকে দেখাও। তোমার কাছে তো ওই টিপের SMS, কল রেকর্ডিং, ইমেল বা কোনো কাগজে লেখা চিঠি কিছু একটা থাকবে। আমি দেখতে চাই সেই টিপে আসলে কত টাকার কথা লেখা ছিল। যেটা শুনে ডেন একটু ঘাবড়ে গিয়ে বলে, না, আমি তোমাকে সেই কাগজটা দেখাতে পারবো না। এই কথাটা শুনে এখন জেডি ওর উপরে খুবই রেগে যায়। ও বলে, এই বাড়িতে আসার পর থেকেই তোমার হাবভাব পুরোপুরি বদলে গেছে। এখানে এত টাকা পাওয়ার পরেও তুমি আমাদের হেডকোয়ার্টারে কল করে কিছুই জানাওনি। তুমি আসলে কি চাইছো বলো তো? এই কথা বলেই জেডি প্রচন্ড রাগ করে ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। আর এরপর ও সরাসরি নিজেদের বন্ধু নিক্সকে কল করে, যে একজন DEA এজেন্ট ছিল। এখন জেডি নিক্সকে এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনার ব্যাপারে জানিয়ে দেয়। এই যেমন এখানে একসাথে টোটাল কতটা টাকা পাওয়া গেছে, কিন্তু এই টাকাগুলো পাওয়ার পরেও জেডি কোনোভাবেই ওদের হেডকোয়ার্টারে রিপোর্ট করেনি। এমনকি এই টাকাগুলো দেখার পর থেকেই ডেনের হাবভাবও অনেকটা বদলে গেছে। এখন সবকিছু শোনার পর নিক্স বলে, আমার তো মনে হচ্ছে ডেন এই টাকাগুলো চুরি করার প্ল্যান করছে, কারণ কিছুদিন আগেই ওর 10 বছর বয়সী ছেলে ক্যান্সারের কারণে মারা গেছে। নিজের ছেলের চিকিৎসা করানোর জন্য ও বেশ অনেক টাকা দেনার মধ্যে রয়েছে। আর তাছাড়া ওর বউও ওকে ছেড়ে চলে গেছে, তাই এখন ওর মানসিক অবস্থাও হয়তো খুব একটা ভালো নেই। এখানে নিক্স আরও নানা রকম কথা বলে জেডির ব্রেন ওয়াশ করে নেয়। সবকিছু শোনার পর জেডি বলে, তাহলে আমি এখনই হেডকোয়ার্টারে কল করে এই টাকার ব্যাপারে জানিয়ে দিচ্ছি। নিক্স বলে, একদমই না, এই মুহূর্তে তুমি কাউকে কিছুই জানিও না। এই মুহূর্তে আমাদের কাউকে বিশ্বাস করা উচিত হবে না। তুমি চিন্তা করো না, আমি তোমাদের আশেপাশেই আছি। তোমাদেরকে সাহায্য করার জন্য আগামী কিছুক্ষণের মধ্যেই আমি আমার পুরো টিম নিয়ে তোমাদের ওখানে পৌঁছে যাচ্ছি। অন্যদিকে দেখা যায় নুমা আর লোলো যখন ওই বাড়ির গ্যারেজের মধ্যে টাকা গুনছিল তখন ওখানে ডেন গিয়ে ওদের দুজনকে বলে, আমি বেশ অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে দেখলাম, এই বিশাল পরিমাণ টাকাটা সরকারকে না দিয়ে আমার মনে হয় এটা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া উচিত। এখন তোমরা যদি আমার এই প্ল্যানে রাজি হও তাহলে আমরা এখান থেকে বেশ কিছুটা টাকা আলাদা করে রেখে দেব। এরা তিনজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন পাশের ঘর থেকে ডেজি এদের সমস্ত কথাগুলো শুনতে পায়। এই ঘটনার কিছুক্ষণ পর ডেন ডেজির পাশে হাঁটাহাঁটি করতে করতে নিজেদের হেডকোয়ার্টারে কল করে এখানে থাকা সমস্ত টাকার ব্যাপারে জানিয়ে দেয়। তবে ও পুরোপুরি মিথ্যে কথা বলে। ডেন বলে, আমরা গোপন সূত্রে খবর পেয়ে একটা বাড়িতে রেড করার জন্য এসেছিলাম, আর সেখান থেকে আমরা প্রায় $1.5 লক্ষ খুঁজে পেয়েছি। আমরা খুব তাড়াতাড়ি এই টাকাগুলো গুনে এগুলোর একটা হিসাব তৈরি করে অফিসে ফিরে আসছি। পাশের থেকে এই কথাগুলো শুনে ডেজি খুবই অবাক হয়ে যায়। ও বুঝতে পারে ডেন, নুমা আর লোলো মিলে এই টাকাগুলো চুরি করার প্ল্যান করেছে। এখন ডেজি যেভাবেই হোক ওদের এই চুরিটা আটকাতে চাইছিল। অন্যদিকে দেখা যায় নিক্সের সাথে কথা বলার পর এখন জেডি মাইকের সাথে রাস্তায় দাঁড়িয়ে পাহারাদারি করছিল। কিন্তু একটু সন্ধে হওয়ার সাথে সাথেই ওরা লক্ষ্য করে হঠাৎ করে ওই রাস্তার সমস্ত বাড়ির আলোগুলো একদম একসাথে একই সময় জ্বলে উঠেছে। দেখে মনে হচ্ছিল যেন ওই সমস্ত বাড়ির আলোগুলোতে কোনো একটা নির্দিষ্ট সময়ের টাইমার লাগানো আছে। এটা দেখে এখন মাইক খুবই অবাক হয়ে জেডিকে বলে, তুমি কি লক্ষ্য করেছো কিভাবে সমস্ত বাড়ির আলোগুলো একসাথে জ্বলে উঠল? আমি এখানে অনেকক্ষণ ধরে পাহারাদারি করছি, কিন্তু এতক্ষণের মধ্যে আমি আশেপাশের কোনো রাস্তায় বা বাড়িতে একটাও কোনো লোক দেখতে পাইনি। এমনকি আমরা আসার পর থেকে এখানে রাস্তায় আমি একটা গাড়িও দেখতে পাইনি। আমার তো মনে হচ্ছে এই পুরো এলাকাটায় কোথাও কোনো লোক থাকে না।
কিছুদিন আগেই আমি খবরে পড়েছিলাম মেক্সিকান ড্রাগ মাফিয়ারা নাকি বিভিন্ন শহরের বেশ কিছু কলোনির সমস্ত বাড়িগুলোকে একসাথে কিনে নিচ্ছে, যাতে সেই সমস্ত ফাঁকা বাড়িগুলোকে ওরা নিজেদের বেআইনি কাজের জন্য ব্যবহার করতে পারে। আর আমার মনে হচ্ছে এটা হয়তো মাফিয়াদেরই কেনা সেই রকমই কোনো একটা ফাঁকা কলোনি। জেডি আর মাইক এই কথাগুলো বলতে বলতে ওরা লক্ষ্য করে ওদের সামনের একটা বাড়ি থেকে বারবার একটা আলো জ্বলছে আর নিভছে। দেখে মনে হচ্ছিল ওই আলোর সাহায্যে কেউ হয়তো ওদেরকে স্পেশাল সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে। এখন এই বিষয়টা দেখার জন্য জেডি সরাসরি ওই বাড়ির দিকে এগোতে শুরু করে, আর মাইককে বলা হয় ও যেন বাড়ির ভিতরে গিয়ে ডেনকে এই ব্যাপারে জানায়। কিন্তু ওখান থেকে বাড়িতে আসার পথেই মাইকের বার্নার ফোনে একটা এসএমএস আসে, যে এসএমএসটা চিফ নামের সেই লোকটা করেছিল যাকে ও একটু আগেই এই টাকার ব্যাপারে জানিয়েছিল। যে এসএমএসে লেখা ছিল, আমরা খুব তাড়াতাড়ি নিজেদের পুরো টিম নিয়ে তোমাদের ওখানে পৌঁছে যাব। এখন এই মেসেজটা দেখার পর মাইক খুবই নিশ্চিন্ত মনে ওদের ঘরে ঢুকে পড়ে। কিন্তু ঘরে ঢোকার সাথে সাথেই ডেজি ওকে আস্তে আস্তে জানিয়ে দেয় কিভাবে ডেন আর বাকি দুজন মেয়ে মিলে এই টাকাগুলোকে চুরি করার প্ল্যান করেছে, আর কিভাবে ডেন নিজের হেডকোয়ার্টারে ফোন করে এখানে থাকা টাকার ব্যাপারেও মিথ্যে কথা বলেছে। ডেজি বলে, আমার মনে হচ্ছে ওরা শুধুমাত্র $1.5 লাখ অফিসে জমা দিয়ে বাকি টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এখন তুমি যেভাবেই হোক ওদের এই চুরিটা আটকানোর চেষ্টা করো। ডেজি ওর এই কথাটা শেষ করতে না করতেই ওখানে ডেন চলে আসে। এখন ও খুবই গম্ভীরভাবে মাইককে বলে, তুমি এখানে ঘরের মধ্যে কি করছো? তোমাকে তো বাইরে পাহারাদারি করতে বলেছিলাম। তখন মাইক কোনো কিছু না জানার ভান করে ওকে সামনের বাড়ি থেকে জ্বলতে থাকা সেই আলোর ব্যাপারে জানায়, যেটা শুনে এখন ডেন সেই বিষয়টা দেখার জন্য বেরিয়ে পড়ে। আর ততক্ষণে মাইক গ্যারেজে ঢুকে নুমা আর লোলোকে টাকা গুনতে সাহায্য করে। আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওখানে ডেনও ফিরে আসে। এখানে প্রথমের দিকে ডেনকে দেখে মাইক খুবই ভয় পেয়ে গেছিল। ওর মনে হয়েছিল ডেন হয়তো এই টাকাগুলো চুরি করার জন্য এখন জেডিকে মেরে ফেলেছে। এখন ডেন ঘরে ঢোকার সাথে সাথেই নুমা ওকে বলে, তোমরা বাড়ি থেকে বেরোনোর পরপরই এই ল্যান্ড ফোনে আবারও একটা কল এসেছিল। ফোনের ওই পার থেকে একজন লোক আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য আর 10 মিনিট সময় দিয়েছিল, যার মধ্যে থেকে অলরেডি 5 মিনিট সময় হয়ে গেছে। এই কথাটা বলতে বলতেই ওরা সবাই নিজেদের টাকা গোনার কাজ করতে থাকে। দেখে মনে হচ্ছিল ওই মাফিয়ার হুমকি শোনার পরেও এরা যেন কোনোভাবেই ভয় পায়নি। কিন্তু 10 মিনিট হয়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ করেই ওদের পুরো বাড়ির সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। আর সাথে সাথেই ঘরের বাইরে থেকে বেশ কিছু লোকজন ঘরের ভিতরে এদের ওপরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে, যেটা দেখে এরা সবাইও তাড়াতাড়ি করে নিজেদের কাছে থাকা বন্দুকের সাহায্যে ওই গুলির পাল্টা জবাব দিতে শুরু করে। এইভাবে আগামী বেশ কিছুক্ষণ ধরে ওদের দুই পক্ষের মধ্যে বেশ ভালো একটা লড়াই চলতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এই ঘটনায় লোলোর পায়ে একটা গুলি লেগে ও খুবই আহত হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এদের উপরে গুলি চালানোর পর বাইরে থাকা ওই লোকগুলো ওখান থেকে পালাতে শুরু করে, যেটা দেখে এখন ডেন আর মাইকও ওদের পিছন পিছন গিয়ে ওদেরকে ধরার চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্তে ওই লোকগুলো নিজেদের গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এখন ডেন আর মাইক খুবই ভয়ে ভয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। ওদের মনে হচ্ছিল এখনো হয়তো বেশ কিছু লোকজন ওদেরকে মারার জন্য আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। ঠিক এই সময় জেডি একজন বন্দুকধারী মেক্সিকান লোককে নিয়ে ওদের সামনে চলে আসে, যেটা দেখে প্রথমের দিকে এরা দুজন একটু ঘাবড়ে গেছিল। তখন জেডি বলে, এই লোকটা তোমার উপরে গুলি চালায়নি, এই লোকটাই খানিক আগে আলো জ্বালিয়ে আমাকে সিগন্যাল দিচ্ছিল, আর এ এতক্ষণ ধরে আমার সাথেই ছিল। এ হলো ড্রাগ মাফিয়াদের একজন মেম্বার। এর কাজ হলো এই এলাকায় থেকে ডেজির বাড়িতে রাখা ওই বিশাল পরিমাণ টাকার ওপরে নজর রাখা। এখন ওই মেক্সিকান লোকটা সরাসরি নিজের বসকে ভিডিও কল করে ডেন আর জেডির সঙ্গে কথা বলিয়ে দেয়। ফোনের ওপার থেকে ড্রাগ মাফিয়াদের লিডার বলে, আজকে কিন্তু তোমার ওপরে আমরা বা আমাদের কোনো লোকজনই হামলা করেনি, আর এই কাজটা কে করেছে সেই বিষয়ে আমরা কিছুই জানি না। আর তাছাড়া আজকে ওই বাড়ি থেকে তোমরা যে টাকাগুলো পেয়েছো সেই টাকার ওপরেও আমাদের কোনো রকম দাবি নেই, তোমরা ওই সমস্ত টাকাই নিয়ে যেতে পারো। ডেন বলে, তোমার কি ধারণা আছে আমরা এখানে কত টাকা পেয়েছি? মাফিয়াদের লিডার বলে, যত টাকাই হোক না কেন তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা কোনোভাবেই চাই না এই ঘটনায় আর কোনো পুলিশ অফিসার মারা যাক। কিছুদিন আগেই জ্যাকি নামের যে পুলিশ অফিসারটা মারা গেছে, তার মৃত্যুর পর থেকেই পুলিশের কড়াকড়ি বেড়ে গিয়ে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। যেটা শুনে জেডি বলে, আচ্ছা জ্যাকিকে কি তোমরা মেরেছিলে নাকি অন্য কোনো ড্রাগ মাফিয়ারা মেরেছিল? ওই লোকটা বলে, আমরা কখনোই কোনো পুলিশকে মারি না, তাহলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়, আর ওই পুলিশ অফিসারটার মৃত্যুর পিছনেও আমাদের বা অন্য কোনো মাফিয়াদের হাত নেই। আমার মনে হচ্ছে ওনার নিজের টিমের থেকেই কেউ ওনাকে মেরে ফেলেছে। এখন ওই মাফিয়ার সাথে কথা বলার পর এরা সবাই আবার গ্যারেজে ফিরে আসে, যেখানে নুমা আর লোলো টাকা গুনছিল। এখন ডেন এদেরকে ড্রাগ মাফিয়াদের বলা সমস্ত কথাগুলো জানিয়ে দেয়। সবকিছু শোনার পর নুমা আর লোলো বলে, তাহলে তো বেশ ভালোই হলো, যদি মাফিয়ারা নিজেদের এই টাকাগুলো আর না নিতে চায় তাহলে ডেন যত টাকা টিপ পেয়েছিল আমরা সেই টাকাটা অফিসে পাঠিয়ে বাকি টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেব।
যেটা শুনে জেডি খুবই অবাক হয়ে গিয়ে বলে, তোমরা কি এই টাকাগুলো চুরি করার প্ল্যান করছো? লোলো বলে, হ্যাঁ সেই রকমই একটা কিছু। সারা জীবন ধরে এত কষ্ট করার পরেও আমরা খুবই অল্প টাকা মাইনে পাই, যেটা দিয়ে আমি আমার মেয়েকে স্কুলেও পড়াতে পারছি না। আর আজকে তো এই টাকার জন্য আমি গুলিও খেয়েছি, তাই আমার এই টাকাগুলো নেওয়ার অধিকার আছে। আর তাছাড়া তোমরা যখন বাইরে ছিলে তখন আমি, নুমা আর ডেন মিলে আগে থেকেই এই টাকাগুলো চুরি করার প্ল্যান করে নিয়েছিলাম। এই কথা শুনে জেডি হাসতে হাসতে বলে, এবার আমি সবকিছুই বুঝতে পেরেছি। আমাদের সবাইকে ধোঁকা দিয়ে ডেন এই টাকাটা একাই চুরি করতে চাইছে, সেজন্যই ও এতক্ষণ ধরে হেডকোয়ার্টারে কিছুই জানায়নি। আমার মনে হচ্ছে এই টাকাগুলো চুরি করার জন্য ডেন নিজেই জ্যাকিকে খুন করেছে। এমনকি আমার তো এটাও মনে হচ্ছে একটু আগে যে লোকগুলো আমাদের উপরে হামলা করেছিল তারা সবাই ডেনেরই ভাড়া করা লোক। এখানে জেডির এই কথাগুলো শুনে ডেন খুবই রেগে গিয়ে ওর সাথে মারামারি করতে শুরু করে দেয়, যেটা দেখে মাইক, নুমা আর লোলো মিলে কোনো রকমে ওদের এই ঝামেলাটা থামিয়ে দেয়। এই ঘটনার পর সবকিছু শান্ত হয়ে গেলে জেডি ওই বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে নিক্সকে কল করে বলে, ডেন এই টাকাগুলো চুরি করতে চাইছে, আর এই বিষয়টা নিয়ে ওর সাথে আমার ঝামেলা বেঁধে গেছে। এখন আমি যেভাবেই হোক সুরক্ষিতভাবে এই টাকাগুলোকে হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাই, আর তার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের পুরো টিম নিয়ে এখানে চলে এসো। নিক্স বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের ওখানে পৌঁছে যাচ্ছি। অন্যদিকে দেখা যায় মাইক পাশের ঘরের বাথরুমে এসে নিজের গোপন ফোনের সাহায্যে নিজের বাকি টিম মেম্বারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ও লক্ষ্য করে ওর কাছে ওর ফোনটা নেই। ওর মনে হচ্ছিল হয়তো একটু আগে ঝামেলা চলাকালীন ওর ফোনটা আশেপাশে কোথাও পড়ে হারিয়ে গেছে। এখন যদি অন্য কেউ সেই ফোনটাকে খুঁজে পায় তাহলে ও খুবই বড় একটা সমস্যায় পড়ে যাবে। এখন ও তাড়াতাড়ি করে সবাইকে বাইরে বের করার জন্য লুকিয়ে লুকিয়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এদিকে দেখা যায় নুমা, লোলো আর ডেন মিলে সমস্ত টাকাগুলো গুনে সেগুলোর একটা হিসাব তৈরি করে নিয়েছে। এখন ওরা এই জায়গা থেকে নিজেদের হেডকোয়ার্টারে ফিরবে কিভাবে সেই বিষয়টা নিয়ে চিন্তা করছিল, কারণ একটু আগে হয়ে যাওয়া গুলির লড়াইতে রাস্তায় থাকা এদের সবার গাড়িগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। তাই এখন হয়তো এদেরকে বাধ্য হয়ে অন্য কারোর কাছে সাহায্য চাইতে হবে। ওরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল তখনই ওদের গ্যারেজের আশেপাশের চারিদিকে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে, আর খুবই অল্প সময়ের মধ্যে সেই আগুনটা পুরো বাড়িতেই ছড়িয়ে পড়েছিল। যেটা দেখে এরা সবাই তাড়াহুড়ো করে সমস্ত টাকার ব্যাগ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আর ঠিক তখনই নিক্স নিজের একটা আর্মার্ড গাড়ি নিয়ে ওখানে পৌঁছে যায়। এখানে হঠাৎ করে নিক্সকে দেখে ডেন খুবই অবাক হয়ে গেছিল। নিক্স জানায়, জেডি আমাকে কল করে তোমাদেরকে সাহায্য করার জন্য এখানে ডেকে এনেছে। তোমরা তাড়াতাড়ি করে সমস্ত টাকার ব্যাগগুলো গাড়িতে তুলে দাও, আমি তোমাদেরকে সুরক্ষিতভাবে হেডকোয়ার্টারে পৌঁছে দেব। এখন যেহেতু ডেনের কাছে আর অন্য কোনো গাড়ি ছিল না, তাই ও বাধ্য হয়ে নিক্সের কথায় রাজি হয়ে যায়। এখন ডেন নুমা, লোলো আর ডেজিকে বলে, যতক্ষণ না অবধি হেডকোয়ার্টার থেকে তোমাদের কাছে সাহায্য আসছে ততক্ষণ তোমরা এই বাড়ির বাইরেই অপেক্ষা করো, আর ততক্ষণে আমি, মাইক আর জেডি মিলে এই টাকাগুলো নিয়ে নিক্সের গাড়িতে করে আমাদের হেডকোয়ার্টারে পৌঁছাচ্ছি। এই কথা বলেই ও মাইক আর জেডির সঙ্গে সমস্ত টাকার ব্যাগ নিয়ে ওই গাড়িতে উঠে ওখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় এরা প্রত্যেকেই খুবই চুপচাপ আর সিরিয়াস হয়ে বসেছিল। দেখে মনে হচ্ছিল এরা হয়তো এখনই একে অপরকে গুলি করে মেরে ফেলে এই টাকা নিয়ে পালিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর ডেন হঠাৎ করে বলে ওঠে, তোমরা যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে আমিও কিন্তু তোমাদেরকে ছেড়ে কথা বলবো না, আমার কাছেও কিন্তু একটা বন্দুক আছে। এই কথাটা শোনার পরে এখন ওরা সবাই নিজেদের নিজেদের বন্দুকগুলো বের করে নিজেদের হাতে রেখে দেয়। এখন জেডি নিজের ফোন বের করে বলে, আমি এখনই নিজেদের হেডকোয়ার্টারে ফোন করে এই টাকার ব্যাপারে সবকিছু জানিয়ে দিচ্ছি। ডেন বলে, সেটার আর দরকার নেই, আমি আগেই হেডকোয়ার্টারে কল করে সবকিছু জানিয়ে দিয়েছি। তখন মাইক পাশের থেকে হাসতে হাসতে বলে, তুমি তো হেডকোয়ার্টারে মিথ্যে কথা বলেছ, তুমি তো বলেছ এখানে শুধু $1.5 লাখ পাওয়া গেছে, তাহলে কি তুমি বাকি টাকাটা চুরি করতে চাইছো? তুমি যখন ফোনে কথা বলছিলে তখন পাশের থেকে ডেজি তোমার সমস্ত কথাগুলো শুনতে পেয়েছিল, আর সেই আমাকে এগুলো জানিয়েছে। যেটা শুনে ডেন হাসতে হাসতে বলে, তুমি সেটাই শুনেছ যেটা আমি তোমাকে শোনাতে চেয়েছিলাম। আমি এতক্ষণ ধরে তোমাদের সবার সামনেই এই টাকাটা চুরি করার অভিনয় করছিলাম, আর আমি তখন ইচ্ছা করেই ডেজিকে শুনিয়ে শুনিয়ে নুমা আর লোলোর সাথে এই টাকাগুলো চুরি করার প্ল্যান করছিলাম। আমি চাইছিলাম ডেজি আমাদের এই চুরির কথাগুলো শুনে সেগুলো তোমাকে জানিয়ে দিক, যাতে তোমার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় আমি আজ রাতে এই টাকাগুলো চুরি করতে চাইছি। আসলে আমি খুব ভালোভাবেই জানতাম আমাদের ডিপার্টমেন্টের মধ্যেই বেশ কিছু বিশ্বাসঘাতক আর চোর লুকিয়ে আছে, যারা জ্যাকিকে মেরে ওর কাছ থেকে এই টাকার ইনফরমেশন নিয়ে এগুলোকে চুরি করতে চাইছিল। জ্যাকির খুনি আর সেই চোরগুলোকে ধরার জন্যই আমি এতক্ষণ ধরে এই অভিনয়টা করছিলাম। আজ সকালে হেডকোয়ার্টার থেকে এখানে আসার আগে আমি তোমাদের প্রত্যেককেই আলাদা আলাদা করে একটা মিথ্যে কথা বলেছিলাম। আমি তোমাকে বলেছিলাম এই জায়গায় আমি $1.5 লাখ থাকার খবর পেয়েছি, জেডিকে বলেছিলাম $3 লাখ,
লোলোকে বলেছিলাম 75,000 আর নুমাকে বলেছিলাম $2.5 লক্ষ। আমি তোমাদের প্রত্যেককেই ওই টিপের ব্যাপারে আলাদা আলাদা অ্যামাউন্ট বলেছিলাম। অথচ আমরা যখন এই বাড়িতে টাকা গুনছিলাম তখন ওই বাড়ির ল্যান্ড ফোনে প্রথম যে কলটা আসে সেখানে ফোনের ওপার থেকে একজন বলেছিল মাত্র $1.5 লক্ষ জন্য তোমরা আজ রাতে কারো জীবন নষ্ট করো না। এখন আমার প্রশ্ন হলো, ফোনের ওই পারে থাকা লোকটা জানলো কি করে আজকে আমরা এখানে $1.5 লক্ষ খোঁজার জন্য এসেছি? আমি তো এই অ্যামাউন্টটা শুধু তোমাকেই বলেছিলাম। এই কথাটা শোনার পরেই আমি বুঝতে পারি তুমিই হলে সেই বিশ্বাসঘাতক যে গোপনভাবে এই টাকার খবরটা বাইরে অন্য কাউকে জানিয়ে দিয়েছো। কিন্তু আমি দেখতে চাইছিলাম তোমার সাথে তোমার দলে আর কে কে আছে। আমি তোমাদের সবাইকেই একসাথে ধরতে চাইছিলাম, আর সেজন্যই আমি তোমাদের সামনে হেডকোয়ার্টারে এই টাকার কোনো রিপোর্ট করিনি। একবার যদি আমি এই আসল টাকার অ্যামাউন্টটা হেডকোয়ার্টারে জানিয়ে দিতাম তাহলে তোমরা আর কোনোভাবেই এটাকে চুরি করতে পারতে না। সেজন্যই আমি ডেজির সামনে হেডকোয়ার্টারে ফোন করার মিথ্যে অভিনয় করি, আর আমি ডেজিকে এটা শোনাই যে আমি হেডকোয়ার্টারে শুধুমাত্র $1.5 লক্ষ খুঁজে পাওয়ার খবর জানিয়েছি, যাতে তোমরা $1.5 লক্ষ বাদ দিয়ে বাকি সমস্ত টাকাগুলো চুরি করার চেষ্টা করো। আর আমি এটাও খুব ভালোভাবে জানি আজ সারা রাত ধরে তুমি নিজের কাছে থাকা একটা গোপন বার্নার ফোনের সাহায্যে লুকিয়ে লুকিয়ে তোমার বাকি সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আমাদের সমস্ত মুভমেন্টের কথা জানিয়েছো। যেটা শুনে মাইক বলে, তোমরা এসব কি বলছো, আমার কাছে কোনো ফোন নেই। তখন জেডি মাইকের সেই ফোনটা বাইরে বের করে বলে, তাহলে এটা কার ফোন? একটু আগে যখন আমি আর ডেন গ্যারেজের মধ্যে ঝামেলা করছিলাম তখন তুমি আমাদের ঝামেলাটা থামাতে এসেছিলে, আর সেই সুযোগেই আমি তোমার কাছ থেকে এই ফোনটা চুরি করে নেই। এখন নিজের ফোনটা দেখার পর মাইক প্রচন্ড ভয় পেয়ে গিয়ে পুরোপুরি চুপ করে যায়। ডেন বলে, আমি এটাও জানি তখন যে দুজন পুলিশ আমাদের বাড়ির কাছে চলে এসেছিল তাদেরকেও তুমিই কল করে ডেকে এনেছিলে। এমনকি যে লোকগুলো আমাদের ওপরে গুলি চালিয়েছিল তারাও তোমারই লোক ছিল। আর শেষ মুহূর্তে ওই বাড়িতে তুমিই আগুন লাগিয়েছিলে যাতে আমরা শান্ত মাথায় কোনো কিছু প্ল্যান করতে না পেরে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে আসি। আর আমি এটাও জানি আজ রাতে তোমার যে সঙ্গীরা এই টাকাগুলো চুরি করতে আসবে তারাই জ্যাকিকে খুন করেছে, কারণ জ্যাকি অনেক আগেই এই টাকার ব্যাপারে জানতে পেরেছিল, আর ও হয়তো আমাদের ডিপার্টমেন্টে থাকা সমস্ত বিশ্বাসঘাতকদের ব্যাপারেও জানতো। আর সেজন্যই তোমরা ওকে খুন করে দাও যাতে ও এই ব্যাপারে অন্য কাউকে জানাতে না পারে। তবে সেই রাতে জ্যাকি মারা যাওয়ার আগে ও আমাকে একটা এসএমএস করে এই বাড়ির ঠিকানা আর এখানে থাকা সমস্ত টাকার ব্যাপারে জানিয়ে দিয়েছিল। এবার ডেন বলে, মাইক তুমি তো পুরোপুরি ধরা পড়ে গেছো, তাহলে এখন এই কাজে তোমার সাথে আর কে কে জড়িত আছে তুমি তাদের নামগুলো বলে দাও। এই কথা শুনে মাইক জেডির কাছ থেকে নিজের বার্নার ফোনটা নিয়ে নিজের লাস্ট ডায়াল নাম্বারে কল করে, আর দেখা যায় সঙ্গে সঙ্গেই নিক্সের ফোনটা বেজে উঠেছে। এর মানে হলো মাইকের সাথে সাথে নিক্সও এই কাজে জড়িত আছে। এখন সবার সামনে ধরা পড়ে যাওয়ার সাথে সাথে নিক্স বলে, হ্যাঁ আমি অনেকদিন ধরেই এই টাকাগুলো চুরি করার প্ল্যান করছিলাম, আর এখন সেজন্যই আমি তোমাদের সবাইকে সাহায্য করার নাম করে এখানে নিতে এসেছি, যাতে আমি তোমাদের সবাইকে শহরের বাইরে কোনো একটা নির্জন ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলতে পারি। তাহলে তারপর এই পুরো টাকাটাই আমার হয়ে যাবে। আর যেহেতু তোমরা এই টাকার ব্যাপারে তোমাদের হেডকোয়ার্টারে কিছুই জানাওনি, তাই ভবিষ্যতে এই টাকাগুলো খোঁজার জন্য আর কখনোই কোনো রকম তদন্ত হবে না। এই কথা বলেই ও সরাসরি মাইকের দিকে একটা গুলি চালায়, যদিও সেই গুলিটা মাইকের কান ছুঁয়ে বেরিয়ে যায়। এরপর ও ডেন আর জেডিকেও মারার চেষ্টা করে। এখন এই গুলির আওয়াজ শোনার সাথে সাথেই ওদের গাড়ির ড্রাইভারটাও গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ভিতরে এদেরকে মারার চেষ্টা করে, যদিও জেডি বহু কষ্ট করে ওই গাড়ির ড্রাইভারটাকেই মেরে দেয়। এরপর নিক্স নিজের হাতে বন্দুক তুলে নিয়ে এদের দুজনকে বলে, তোমরা যখন সমস্ত সত্যিটা জানতে পেরেছো তাহলে এখন তোমাদেরও একটা ব্যবস্থা করতে হবে। এখন দেখা যায় এদের পিছন পিছনই আরও একটা গাড়ি আসছিল, যে গাড়িতে নিক্সের দলেরই বেশ কিছু লোক ছিল। এখন পিছনের সেই গাড়ি থেকে একজন বেরিয়ে এসে নিক্সদের এই গাড়িটা চালাতে শুরু করে। এখন দেখা যায় এই ড্রাইভারটা সেই পুলিশ অফিসার ছিল যে আগের রাতে এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেজির বাড়ির সামনে চলে গেছিল। এখন জেডি আর ডেন নিক্সকে প্রশ্ন করে, তাহলে জ্যাকিকে কি তুমিই মেরেছিলে? পাশের থেকে মাইক বলে, হ্যাঁ সেই রাতে আমি আর নিক্স জ্যাকিকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে এই টাকার ইনফরমেশনটা আনতে গেছিলাম, কিন্তু এই কাজটা করার সময় নিক্স নিজেই জ্যাকিকে গুলি করে মেরে ফেলে। আমি শুধু ওর পাশে দাঁড়িয়েছিলাম। এই কথাটা বলতে বলতেই জেডির ফোনে একটা কল আসে, যে ফোনটা ওর ভাই করেছিল, যে একজন FBI এজেন্ট ছিল। ফোনের ওপার থেকে জেডির ভাই বলে, তোমার কথা মতন আমরা পুরো রাস্তা ঘিরে রেখে তোমাদের জন্য অপেক্ষা করছি, এখন কি তোমরাই গাড়ি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছো? এই কথাটা বলার সাথে সাথেই ওদের রাস্তার চারিপাশের আলো জ্বলে ওঠে। দেখা যায় এখন ওদের সামনের পুরো রাস্তাটাই পুলিশ আর FBI এজেন্টরা ঘিরে রেখেছে। আসলে জেডি আর ডেন খুব ভালোভাবেই জানতো আজ রাতে নিক্স এই টাকাগুলো চুরি করার জন্য ওদেরকে হয়তো শহরের বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলবে। তাই জেডি আগে থেকেই নিজের ভাইকে নিজের ফোনের লাইভ লোকেশন পাঠিয়ে রেখেছিল, আর ওকে তাড়াতাড়ি করে পুলিশ নিয়ে সেই লোকেশনে চলে আসতে বলেছিল।
এখন যেহেতু পুলিশ এদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, তাই এদের কাছে পালানোর আর কোনো রাস্তা ছিল না। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে নিক্স বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা মাইককে মেরে ফেলে এই সমস্ত টাকাই পুলিশকে ফেরত দিয়ে দিচ্ছি। আমরা পুলিশকে জানাবো আমরা সবাই মিলে এই কেসটা সলভ করেছি, আর মাইক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই টাকাগুলো চুরি করার চেষ্টা করছিল, তাই আমরা ওকে মেরে ফেলেছি। এমনটা করলে এই ঘটনায় আর আমাদের কারোরই শাস্তি হবে না। নিক্স যখন এই কথাগুলো বলছিল, তখনই মাইক পিছন দিক থেকে এদের দিকে গুলি চালাতে চালাতে একটা টাকার ব্যাগ নিয়ে ওই গাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। এখন ও বাইরে থাকা সমস্ত পুলিশদের ওপরেও এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে পাশে থাকা একটা অন্ধকার রাস্তা দিয়ে পালাতে শুরু করে। এটা দেখে ডেন আর জেডিও মাইককে ধরার জন্য ওই গাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এই সুযোগে এখন নিক্সও নিজের ওই গাড়িটা নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। ওর এই গাড়ির মধ্যেই বাকি সমস্ত টাকার ব্যাগগুলো রাখা ছিল। সেজন্য এখন জেডিও তাড়াতাড়ি করে অন্য একটা গাড়ি নিয়ে নিক্সের পিছনে যেতে শুরু করে। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর জেডি নিক্সের গাড়িটাকে ধাক্কা দিয়ে একটা ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। এই ঘটনায় নিক্স খুবই আহত হয়ে ওর গাড়ির পাশে বসে বসে জেডিকে বলে, তুমি আমাকে মেরো না, আমার এই গাড়িতে যত টাকা আছে তুমি সে সবগুলোই নিয়ে নাও। জেডি বলে, সত্যিই কি তোমার ব্যাগের মধ্যে টাকা আছে? এটা বলেই ও একটা ব্যাগের চেন খুলে দেয়। দেখা যায় ওই ব্যাগের মধ্যে বেশ কিছু পুরানো বই আর ম্যাগাজিন ভর্তি করা ছিল, যেটা দেখে নিক্স এখন হাসতে শুরু করে। ও বুঝতে পারে এতক্ষণ ধরে ডেন আর জেডি মিলে ওকে বোকা বানাচ্ছিল। এখন জেডি নিক্সকে গুলি করে মেরে ফেলে জ্যাকির খুনের বদলা নিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় অনেকক্ষণ ধরে ছুটে পালানোর পর এখন মাইক ও ডেনের কাছে ধরা পড়ে গেছে। অন্যদিকে দেখা যায় ডেজি, নুমা আর লোলো ডেজির গ্যারেজে থাকা একটা পুরানো গাড়ি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে এগোচ্ছে। আর ওদের গাড়ির মধ্যে সেই লাল বালতিগুলো রাখা আছে যেগুলোর মধ্যে প্রথমে সেই টাকাগুলো রাখা ছিল। এখন সবশেষে এরা সবাই টাকা পয়সা নিয়ে সুরক্ষিতভাবে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছে যায়। সেখানে সমস্ত টাকাগুলো গোনার পর দেখা যায় এরা সবাই ওই বাড়ির মধ্যে যত টাকা গুনেছিল সেই টাকার অ্যামাউন্ট আর এখন গোনা এই টাকার অ্যামাউন্ট পুরোপুরি মিলে গেছে। এর মানে এই ঘটনায় কেউ একটা টাকাও চুরি করতে পারেনি। এখন ডেজিকে এই পুরো টাকার 20% অ্যামাউন্ট দেওয়া হয়, যেটা ছিল $4 মিলিয়ন বেশি। আসলে ডেজি এখানে থাকা এই সমস্ত টাকার ব্যাপারে গোপনভাবে অফিসার জ্যাকিকে জানিয়েছিল। গল্পের একদম শুরুতেই অফিসার জ্যাকি যার সঙ্গে ফোনে কথা বলছিল সেটা আসলে ডেজি ছিল। এখন নিজের ভাগের এই টাকাগুলো পাওয়ার পর অবশেষে ডেজি খুবই নিশ্চিন্ত হয়। এখন ও ডেন আর জেডিকে ধন্যবাদ জানিয়ে বলে, আজকে তোমাদের জন্যই আমি এই টাকাটা পেয়েছি। তোমরা যদি এই টাকাটা চুরি করে নিতে তাহলে আমি আর এর থেকে কিছুই পেতাম না। তবে আমার এটা ভেবে খুবই খারাপ লাগছে জ্যাকি নামের যে পুলিশ অফিসারটার সঙ্গে আমি সবার আগে কথা বলেছিলাম সে এখন মারা গেছে। এই কথা বলেই ও ডেনকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। এরপর জেডি ওর ভাইকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সঙ্গে যতই ঝামেলা করি না কেন সবসময় মনে রাখবে আমি তোমার ভাই, আর আমি তোমাকে খুবই ভালোবাসি। এরপর সবশেষে এত বড় একটা মিশন কমপ্লিট করার পর জেডি আর ডেন একটা বিয়ারের বোতল নিয়ে সমুদ্রের ধারে গিয়ে নিশ্চিন্ত মনে বসে থাকে। এখন ওরা সূর্যোদয় দেখতে দেখতে জ্যাকির কথা মনে করছিল। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে।